দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা আর চীন দুটো দেশের রাষ্ট্রপতি আরও একবার মুখোমুখি। একদিকে ডোনাল্ড ট্রাম্প, দুনিয়ার একমাত্র সুপার পাওয়ার, আমেরিকার রাষ্ট্রপতি, দুনিয়ার সবচেয়ে বড় আর শক্তিশালী মিলিটারির কমান্ডার ইন চিফ, দুনিয়ার সবচেয়ে বড় ইকোনমির হর্তাকর্তা। তিনি চীনে নিয়ে এসেছেন আমেরিকান বিলিয়নিয়ারদের একটা পুরো ফৌজ। এলন মাস্ক, টিম কুক, জেনসেন ওয়াং, এর সাথে 12 জন টপ সিইও। জেনসেন ওয়াং এর কোম্পানি এনভিডিয়ার মার্কেট ভ্যালু আজকের দিনে $5 ট্রিলিয়ন। ভারতের পুরো স্টক মার্কেটের যত ভ্যালু তার থেকেও বেশি দাম আমেরিকার একটা কোম্পানি। অন্যদিকে শি জিনপিং, প্রেসিডেন্ট অফ পিপলস রিপাবলিক অফ চায়না, চাইনিজ কমিউনিস্ট পার্টির হর্তাকর্তা, সুপ্রিম লিডার। আয়রনিটা দেখুন, আজ দুনিয়ার সবচেয়ে বড় ক্যাপিটালিস্ট এক কমিউনিস্টের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে আমাদের সাথে ডিল করে নাও, আমরা সমস্ত সিইওদের নিয়ে এসছি আর আমাদের অর্ডারটা দাও। শি জিনপিং এই মিটিংয়ের গুরুত্ব আর আমেরিকার ডুবতে থাকা সূর্যকে খুব ভালো করে বোঝেন। আর গত 2 মাস ধরে চলতে থাকা আমেরিকা ইরানের যুদ্ধ এই পরিবর্তনকে আরও এগিয়ে দিচ্ছে। চীন আর আমেরিকা দুজনেই বলেছে বৈঠক খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বিভিন্ন বিষয়ে দুজন সম্মত হলেও ইরান এবং তাইওয়ান নিয়ে কিন্তু মতপার্থক্য থেকেই গেল। এই দুই বিষয় নিয়ে কোনো সমাধান সূত্র বের হয়নি। হরমুজ প্রণালী এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার বিষয়টি নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হয়। ট্রাম্প দাবি করেছেন যে ইরানের দ্রুত যুদ্ধ শেষ হোক এবং হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়া যাক। এই বিষয়টি তারা দুজনে খুব সুন্দরভাবে সম্মত হয়েছে। সমর্থন করলেও নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি চীন প্রেসিডেন্ট। ইরান ছাড়াও তাইওয়ানের প্রসঙ্গ ওঠে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে। তাইওয়ানে চীনা আগ্রাসন যাতে বন্ধ হয় সে বিষয়ে আলোচনা হয় বলে জানা যায়। তবে এই বিষয়টি নিয়েও প্রতিশ্রুতি আদায়ে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে এই দুটি বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি হয় দুই রাষ্ট্রপ্রধানের এবং কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তারা। তারপরেই বেজিং ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু যদি এই মিটিংটিকে আপনাকে বুঝতে হয়, এটা দেখতে হয় যে আমেরিকার মাথা থেকে এই একমাত্র সুপার পাওয়ারের মুকুটটা কিভাবে কেড়ে নিচ্ছে, তবে তার জন্য আপনাকে বেশ কিছু পরিসংখ্যান দেখতে হবে। ইকোনমি হোক বা মিলিটারি, ট্রেড হোক বা টেকনোলজি, চীন আজ সব ব্যাপারেই অন্য সবার থেকে অনেকটা এগিয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে সে এখনো আমেরিকার পিছনে ঠিকই, কিন্তু আজ সে পজিশন অফ স্ট্রেংথ বা শক্তির জায়গা থেকে আমেরিকার খুব ক্লোজ এবং বেশ কিছু জায়গা কিন্তু তাকে ছাপিয়ে গেছে। চীন কি সত্যি আমেরিকার আধিপত্যকে টেক্কা দিয়েছে? এই সামিটে আসলে বার্গেনিং চিপ কার হাতে? কে ডিল পাওয়ার জন্য বেশি মরিয়া? চীনের এই শক্তির পুরো রহস্য কি? আর চীন যদি সত্যি আমেরিকার আগে বেরিয়ে গিয়ে থাকে তবে ভারতের উপর এর প্রভাব কি পড়বে? নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। চীনের অর্থনীতি আর তার ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস নিয়ে প্রচুর লেখা হয়েছে, কিন্তু সেই সাথে চীন টেকনোলজি এবং R&D রেসেও আমেরিকাকে পিছনে ফেলে দিয়েছে। যে দেশটাকে সস্তা কপি ক্যাটের জন্য চেনা হতো, সে আজ টেকনোলজিতে সবাইকে ছাপিয়ে এগিয়ে গেছে। পেটেন্ট থেকে শুরু করি। চীনে ফাইল করা ভ্যালিড ইনভেনশন পেটেন্টের সংখ্যা আজ দুনিয়ার সবচেয়ে বেশি, 5.32 মিলিয়ন। দুনিয়ার প্রথম দেশ হিসেবে চীন পেটেন্টের ক্ষেত্রে 5 মিলিয়নের গণ্ডি পার করেছে। এর মধ্যে 60% পেটেন্ট স্ট্র্যাটেজিক এমার্জিং ইন্ডাস্ট্রিজের পেটেন্ট, যেমন AI, রোবোটিক্স, গ্রিন টেকনোলজি ইত্যাদি। শুধু AI পেটেন্টের কথা যদি বলি তবে চীনের কাছে গ্লোবাল টোটালে 60% আছে। ভারতে আমরা AI নিয়ে এখন কথা বলছি, ভাবছি, আর চীনে পেটেন্ট ফাইল হচ্ছে। এছাড়া আপনার ডিপসিক তো মনে আছেই, একটা ছোট্ট চাইনিজ স্টার্টআপ এনভিডিয়ার বেস্ট চিপ ব্যবহার না করেই চ্যাটজিপিটির চেয়েও দক্ষ AI মডেল লঞ্চ করে দিয়েছে। এই একটা মুহূর্ত পুরো দুনিয়ার নজর চীনের এমার্জিং টেকনোলজি এজের দিকে ফিরিয়ে দিয়েছে। আর চীনের কাছে এমন 6200-র বেশি AI কোম্পানি আছে। তাদের কোর AI ইন্ডাস্ট্রি $1.2 ট্রিলিয়ন বা $175 বিলিয়ন ছাড়িয়ে গেছে। চীনে জেনারেটিভ AI ইউজার 602 মিলিয়নের বেশি হয়ে গেছে, যা আমেরিকার মোট জনসংখ্যার থেকেও বেশি। AI এর আগে যদি যাই তবে চীন প্রতি বছর গ্লোবাল রোবট পেটেন্টের 2/3 ফাইল করে। বেজিংয়ের একটা কোম্পানি ইউনিট্রিপ রোবোটিক্স আজ দুনিয়ার সবচেয়ে বড় হিউম্যানয়েড রোবট প্রস্তুতকারক। মার্কিন কংগ্রেস কিছুদিন আগে এই কোম্পানিকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বলে ঘোষণা করে দিয়েছে। এই ইউনিট্রিপের রোবট, বাই দ্য ওয়ে,
ভারতেও বেশ শোরগোল ফেলেছিল গত কিছুদিন আগে। গালগেটিয়া ইউনিভার্সিটির এক প্রফেসর বলেছিলেন যে এটা তো ওনাদের কলেজ থেকে বানানো হয়েছে সেই কোম্পানির রোবট দেখিয়ে। এছাড়া কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে চীন সম্প্রতি তানেইয়া 504 লঞ্চ করেছে, যা দুনিয়ার অন্যতম শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার। স্যাটেলাইট টেকনোলজিতে এক চাইনিজ কোম্পানি মহাকাশ থেকে মাটিতে 100 জিবিপিএস ডেটা ট্রান্সফার স্পিড অর্জন করেছে, যা এলন মাস্কের স্টারলিং কোম্পানির বর্তমান স্পিডের চেয়ে বহুগুণ বেশি। চীন স্পেসএক্সকেও টেক্কা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, অ্যাডভান্স সেমিকন্ডাক্টর চিপ এখনও আমেরিকার থেকে পিছনে আছে। টিএসএমসি বা এনভিডিয়ার মতো ম্যানুফ্যাকচারিং ক্ষমতা এখনও চীনের কাছে নেই, আর ট্রাম্প এনভিডিয়ার সিইওকে সেই কারণেই সাথে এনেছেন। তিনি জানেন যে চীনের এআই চিপের জন্য অনেক চাহিদা আছে, তবে তারা খুব শীঘ্রই এনভিডিয়ার চেয়েও ভালো চিপ বানানো শুরু করে দেবে। সেদিন চীনের ওপর আমেরিকার শেষ বড় লেভারেজটাও কিন্তু শেষ হয়ে যাবে। গত এক দশক এসে তার ওয়েপন সিস্টেম, মানে চীনের ওয়েপন সিস্টেমে আত্মনির্ভর হয়ে গেছে। আগে চীন এই কাজগুলো খুব চুপচাপ করত, এখন সে তার সাফল্য সারা দুনিয়ার সামনে তুলে ধরছে। চীন যদি তার অস্ত্র অন্য দেশে বিক্রি করতে হয়, তবে সেটাকে যুদ্ধে টেস্ট করতে হবে, তাকে বলা হয় ওয়ার প্রুভেন। আর এর জন্য পাকিস্তান আর ইরান তো আছে, এখন সেটাকে ওয়ার টেস্টেড বলে ইন্টারন্যাশনাল মার্কেটে তার অস্ত্র বিক্রি করছে। সেপ্টেম্বর 2025-এ চীন এ যাবৎকালের সবচেয়ে বড় মিলিটারি প্যারেডের আয়োজন করে। দুনিয়া যা দেখলো তাদের সবাই হাঁ হয়ে গেল। 20,000 কিলোমিটারের গ্লোবাল রেঞ্জ রাখা DF-5C ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক বা ICBM, জ্যামজেট ইঞ্জিনযুক্ত YJ-19 হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল, 60 ফুট লম্বা স্টেলথ ক্ষমতা সম্পন্ন চালকবিহীন সাবমেরিন এবং অবশ্যই ফাইটার জেট GJ-11 লোয়াল উইংম্যান, যা একটি সম্পূর্ণ এআই চালিত ড্রোন। এই সব কিছু চীন একসাথে ওই প্যারেডে সারা দুনিয়াকে দেখিয়েছে। আর তারপর আসে আমেরিকা ইরান যুদ্ধ, যেখানে চীন আবার পিছন থেকে খেলা দেখিয়ে দিয়েছে। ইরানের সাথে লড়তে আমেরিকার দামি ইন্টারসেপ্টারগুলোর 50% প্রায় শেষ হয়ে গেছে। প্যাট্রিয়ট মজুদ কমে গেছে। টমাহক মিসাইল 1 বছরের প্রকিউরমেন্টের থেকেও 10 গুণ বেশি ফায়ার হয়ে গেছে। আমেরিকা জানে যে ইরানের মিসাইলে লাগানো চিপ আর ফুয়েল চীন থেকেই আসে, কিন্তু সে চীনের সামনে কোনো কথা বলতে পারছে না। চীন আজ আমেরিকার আসল ক্ষমতা সম্পর্কে সব জানে, এবং আজ দুই দেশ বন্ধ দরজার পিছনে তাইওয়ান নিয়ে কথা বলছে। এই কথা কারোর অজানা নয় যে চীন একদিন না একদিন তাইওয়ানকে গিলে নেবে, আর সেটা কোনো গুলি না চালিয়েই তারা করতে চায়। আর এতে যদি সে আমেরিকাকে একবার রাজি করে নিতে পারে, তবে সেটা হবে চীনের মাস্টার স্ট্রোক। এখন আমেরিকা কাগজে কলমে দুনিয়ার সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার, কিন্তু এখনো কিছু জিনিস আছে যে আমেরিকাকে অ্যাডভান্টেজ দেয়। প্রথমটা হলো তার গ্লোবাল নেটওয়ার্ক অফ অ্যালায়েন্স। সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা তাদের বেস, যেখান থেকে তারা যে কোনো মুহূর্তে ক্ষমতা প্রদর্শন করতে পারে। এছাড়া মার্কিন সৈন্য ব্যাটল টেস্টেড, যুদ্ধের সময় দুনিয়ার কোথাও না কোথাও আমেরিকার গোলাবারুদ ব্যবহার হচ্ছে। চীনের ব্যাপারে বেশ পিছনে ছিল, কিন্তু পাকিস্তান ইরান যুদ্ধক্ষেত্রে সে এখন নিজের হার্ডওয়্যার টেস্ট করতে আর পিছিয়ে নেই। আর ওদিকে আমেরিকা তো নিজের বন্ধুদের শত্রু বানাতে কোনো কসুর করছে না। কাগজে কলমের কথা যখন হচ্ছে, চীন আজ দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। নমিনাল জিডিপি দেখলে $30 ট্রিলিয়ন সাথে আমেরিকা আজও 1 নম্বরে, চীন 20 ট্রিলিয়নের সাথে 2 নম্বরে। মোটামুটি $10 ট্রিলিয়ন গ্যাপ আছে। পার ক্যাপিটা ইনকামের কথা বললে আমেরিকা বছরে $94,000 ইনকাম করে, আর একজন চাইনিজ মাত্র $15,000 বছরে ইনকাম করে। অবশ্যই ভারতের তুলনায় এটা 5 গুণ বেশি। তবে চীনে বেকারত্ব কিন্তু প্রচুর বেশি, প্রায় 17%, যেটা খুবই আশঙ্কাজনক। কিন্তু এখানে আমেরিকা হাঁপিয়ে যাচ্ছে আর চীন থামার নাম নিচ্ছে না। IMF অনুযায়ী আমেরিকান ইকোনমি 2.5% হারে বাড়ছে, আর চীনের ইকোনমি সেখানে 5.5% হারে বাড়ছে। মানে চীন আমেরিকার ডাবল স্পিডে গ্রো করছে। আর চীন যদি এই গতি বজায় রাখে, তবে নমিনাল জিডিপির ক্ষেত্রেও আগামী 15 বছরে চীন আমেরিকাকে টপকে যাবে, বা অন্তত সমান সমান হয়ে যাবে। সারা দুনিয়াকে আজ চীন মাল বেচে। চীন 2024 সালে 1 ট্রিলিয়ন ট্রেড সারপ্লাস অর্জন করেছে, অর্থাৎ সারা দুনিয়াকে মাল বেচছে, কিন্তু তার বদলে বিশেষ কিছু কিনছে না। আর এর জেরেই চীন ট্রাম্পের ট্যারিফের বিরুদ্ধে খোলা ময়দানে আসতে পারছে। যেখানে ট্যারিফ দেখে ভয় পেয়ে সারা দুনিয়া ট্রাম্পের সাথে ডিল করতে লেগে গেল, সেখানে চীন উল্টে ট্যারিফ আমেরিকার উপর চাপিয়ে দিল। ডোনাল্ড ট্রাম্প তো কদিন পর চুপচাপ
নিজেই চীনের উপর থেকে ট্যারিফ তুলে নিয়ে গেলেন। আমেরিকা আর চীনের জায়গায় একটা জায়গায় হারবে না, সেটা হলো ম্যানুফ্যাকচারিং। চীন দুনিয়ার 30% ম্যানুফ্যাকচারিং আজ হ্যান্ডেল করে। এটা শুধু মনোপলি নয়, এটা অ্যাবসোলিউট সুপ্রিমেসি। চীন সব বানায়, ইলেকট্রনিক্স থেকে কাপড়, গাড়ি থেকে ওষুধ, স্টিল, যা বলবেন চীন সব বানায়। তো মেক ইন চায়না পলিসি সফল হয়েছে। আর এই যে ট্রাম্পের সাথে বেজিং গেলেন এলন মাস্ক, টিম কুক, জেনসেন ভুয়াং, তাদের বিজনেসের একটা বড় অংশ চীনের ম্যানুফ্যাকচারিং এর উপর টিকে আছে। অ্যাপেলের আইফোন ভারতে বানানো শুরু হয়েছে ঠিকই, কিন্তু এখনো 70 থেকে 75% অ্যাসেম্বলিং চীনেই হয়। টেসলার সাংহাই ফ্যাক্টরি গ্লোবাল প্রোডাকশনের 50% বেশি হ্যান্ডেল করে। মাস্ক দুনিয়ার বাকি নেতাদের সোশ্যাল মিডিয়ায় গালাগালি করলেও শির বিরুদ্ধে কিন্তু ওর মুখ দিয়ে একটা শব্দ বেরোয় না। কিছু ক্রিটিক্যাল সেক্টর আছে যেখানে চীনের ডমিনেন্স অনেক বেশি, যেমন সোলার প্যানেল। চীন গ্লোবাল প্রোডাকশনে 80% কন্ট্রোল করে। ইলেকট্রিক ভেহিকেল 2025-এ দুনিয়া জুড়ে 60%-এর বেশি ইভি একা চীনই বিক্রি করেছে। ইভি ব্যাটারিতে চাইনিজ কোম্পানিদের 70% মার্কেট শেয়ার আছে। আর মার্সিডিজও, মানে জার্মানির মার্সিডিজ, চাইনিজ ইভি ব্যাটারিতে চলে। কিন্তু চীনের ম্যানুফ্যাকচারিংয়ের সবচেয়ে বড় হাতিয়ার হলো রেয়ার আর্থ। এগুলো সেই খনিজ যা অ্যাডভান্স টেকনোলজিতে ব্যবহার করা হয়, যেমন ফাইটার জেট, মিসাইল, স্মার্টফোন, ইভি মোটর, এআই চিপ, সাবমেরিন, সব জায়গায় এই রেয়ার আর্থ মেটেরিয়াল লাগে। আমেরিকার গর্ব F-35 স্টেলথ ফাইটার জেটে 900 পাউন্ডের রেয়ার আর্থ এলিমেন্ট ম্যাগনেট লাগে। একটা নাভাল ডেস্ট্রয়ারে 5200 পাউন্ড লাগে। এগুলো আসে কোত্থেকে? চীন থেকে। আর এই রেয়ার আর্থ প্রসেসিং এর উপর প্রায় একচ্ছত্র অধিকার চীনের। 90%-এর বেশি চীন একা কন্ট্রোল করে এই রেয়ার আর্থ মেটেরিয়ালে। গত বছর ট্রাম্পের ট্যারিফের জবাবে চীনে কোনো প্রতিক্রিয়াই হয়নি, কোনো বড় বড় কথা বলেনি, শুধু জাস্ট তাদের রেয়ার আর্থ সাপ্লাইটা কমিয়ে দিয়েছিল। যার পর আমেরিকা বুঝে যায় আর চুপচাপ ট্যারিফ তুলে নেয়। ইরান যুদ্ধের পর আমেরিকার এত মিসাইল, এত ডাটা ধ্বংস হয়ে গেছে যে সেগুলো আর বানানোর জন্য প্রচুর প্রচুর রেয়ার আর্থ মেটেরিয়াল দরকার। এবার দেখুন, যা ধ্বংস হলো তাতেও চীনের হাত ছিল, আর যা নতুন করে বানানো হবে তাতেও চীনেরই হাত থাকবে। মিলিটারি, টেকনোলজি, ম্যানুফ্যাকচারিং, ইকোনমি, বছরের পর বছর ধরে চীন চুপচাপ এই কাজগুলো করে এসেছে, কিন্তু প্রচার করেনি। কারণ চীন বিশ্বাস করে হাইট ইয়োর স্ট্রেংথ, বাইড ইয়োর টাইম, অর্থাৎ শক্তি লুকিয়ে রাখো এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। ওদিকে ডোনাল্ড ট্রাম্প গত 1 বছরের নতুন বন্ধু বানানো তো দূরের কথা, পুরনো বন্ধুদের সাথেও লড়াই করে বসে আছেন। কখনো ইউকে গালাগালি দিচ্ছেন, কখনো জার্মানিকে, কখনো কানাডা দখল করার কথা বলছেন, কখনো গ্রিনল্যান্ড কিনে নিচ্ছেন, কখনো ন্যাটো থেকে বেরিয়ে আসার কথা বলছেন, তো কখনো ইউক্রেনকে বকাবকি করছেন। কিন্তু অ্যাডভান্টেজ ট্রাম্প কিন্তু একটাও পাননি। উল্টে ট্রাম্প যাকে বকলেন সেই পরের সপ্তাহে বেজিংয়ে এসে হাত মেলাচ্ছে চীনের সাথে। কানাডা হোক বা নরেন্দ্র মোদী, আমেরিকার কাছ থেকে ধোঁকা খাওয়ার পর এই দেশগুলো বেজিংয়ের কাছে গেছে, তার সঙ্গে হাত মিলিয়েছে। এই পরিবর্তন অনেক দিন ধরে আর ধীর গতিতে চলছিল, ট্রাম্প কিন্তু খেয়ালও করেননি। কিন্তু এখন ইরান যুদ্ধের পর এটা অনেক দ্রুত হয়ে গেছে, কারণ ওয়েস্টার্ন ক্যাম্পের বিভাজন এখন স্পষ্ট। ইরানের ক্ষেত্রে দেখুন, আমেরিকার সাথে দাঁড়ানোর কেউ নেই। একবার ভাবুন, কাল যদি চীন তাইওয়ান টেক ওভার করার আমেরিকা সেটা রোখার চেষ্টা করে, তবে আমেরিকার সাথে কে আসবে? বেজিং বুঝে গেছে যে তাদের পাল্লা অনেক ভারী। এই সব থেকে আমরা কি বুঝবো? চীন কি আমেরিকার সুপার পাওয়ারের গদি কেড়ে নিয়েছে? না, সেটা অতটা বললে একটু বাড়াবাড়ি হবে। তবে সেই দিন আর খুব বেশি দূরে নেই, হার্ডলি বছর 10-15 আছে। বর্তমানে আমেরিকার মিলিটারি অ্যালায়েন্স নেটওয়ার্ক জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, ন্যাটো, সারা দুনিয়ায় বেসিক্যালি এর কোনো তুলনাই নেই। ডলারের আধিপত্য এখনো আছে এবং তা শক্তিশালী। চীন ওটাকে মাত দেওয়ার চেষ্টা করছে, বাট ইটস টু টাফ ফর চীন। 40 বছর আগে ভারত অনেক দিক থেকে চীনের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল। 90 দশকের ইকোনমিস্টরা বলতেন যে ভারত চীনকে ঠিক ছাড়িয়ে যাবে একদিন। কিন্তু আজ আমরা যে বিভাজন আর ঘৃণার দলাদলিতে ফেসে যাচ্ছি, আর চীন আমেরিকার সাথে পাল্লা দিচ্ছে এবং জিতছেও বেশ কিছু ক্ষেত্রে। তবে তবে দেরিতে হলেও ভারত বুঝেছে। গত 10 বছরে অনেকটাই প্রোডাকশন বলুন বা টেকনোলজি বলুন, অনেকটাই সার্ভাইভ করেছে। সামনের দিনে আরও বেটার করবে এই আশা করি। তবে চীন আর আমেরিকা কিন্তু কখনোই ব্যাপারটাকে সামাল দিতে দেবে না। তবে আমরা দেশবাসীরা সবসময় আমাদের রাষ্ট্রের পাশে থাকব, দেশ
সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।